আজ বড্ড ক্লান্ত লাগছে, গলাটাও শুকিয়ে গেছে। এক কাজ করি, পাশে থাকা নদী থেকে একটু জল খেয়ে নি। এ কি, ভেলাই করে এমনকে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে কোনো মানুষ আমাকে আমাকে বাঁচাতে হবে। একটা একটা লাঠি দিয়ে টেনে আনি ভেলাটা। জ্ঞান হারিয়ে ফেলেছে মেয়েটা, আগের জ্ঞান ফেরাই। আমি কোথায় আছি? আমার বাসা কোথায়? মা, তুমি নদী পথে ভেসে যাচ্ছিলে, আমি তোমাকে বাঁচিয়েছি। তোমার যখন কিছু মনে পড়ছে না, তখন আজ থেকে তুমি আমার মেয়ে। তুমি আমার বাবা? হ্যাঁ রে মা, এবার বাড়িতে চল দেখি। আমার একটা সন্তানের বড় শখ, তোকে দিয়ে আমি পূর্ণ করব আমার শখ। চল, আমার বাড়িতে চল। আজ বেশ ভালো দামে মাটির হাঁড়ি বিক্রি করতে পেরেছি। এমন যদি লাভ হতো প্রতিদিন, তাহলে খাবারের জন্য বেশি কষ্ট পেতে হতো না। এ কি, নদী থেকে ভেসে চলেছে এমন করে? আমাকে বাঁচাতে হবে মেয়েটাকে। মেয়েটার আগে জ্ঞান ফিরিয়ে নি, তারপর সে কে জানা যাবে। কে তুমি? কোথা থেকে এসেছো? আমি কে কিছুই তো মনে পড়ছে না আমার, শুধু মনে পড়ছে কোনো বাচ্চা কান্না করছে। তুমি মনে হয় তোমার অতীত ভুলে গেছো মা। আমার দুকুলে কেউ নেই। তুমি চাইলে আমার কাছে আমার সন্তানের মতো থাকতে পারো। আজ থেকে তুমি আমার মেয়ে। মা, আমার মা, ধন্যবাদ। আমাকে আমার পরিচয় না জেনেও আমাকে আপনার মেয়ে করে নিলেন। আজ থেকে আপনিও আমার মা। আর আপনি নয়, তুমি করে বলবো এখন থেকে। তাহলে চলো আমরা বাড়ি ফিরি। এরপর থেকে দুই রানী দুই গ্রামে থাকতে শুরু করে। অন্যদিকে রাজকন্যা চন্দ্রবতী রাজপ্রাসাদে ধীরে ধীরে বড় হতে শুরু করে। সকলে প্রায় দুই রানীকে ভুলতে বসেছে, ময়না পাখি ছাড়া। কি স্বার্থপর মানুষরা, কেমন তাড়াতাড়ি সবাইকে ভুলে যায়। আমি যদি আর একবার বড় রানী মেজ রানীকে দেখতে পেতাম। দুই রানী যখন এই রাজ্যে নেই, তখন আমি আর কি করব এখানে থেকে? আমিও চলে যাই অন্য জায়গায়। বাবা, তোমার বউ বাচ্চা কেউ নেই? তারা কি মারা গেছে? শুনতে চাস সে কথা? আমার একজন সন্তান ছিল, কিন্তু আমার স্ত্রী অবহেলার কারণে সে সন্তান নদীতে ডুবে মারা যায়। এরপর থেকে আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কি বলছো তুমি বাবা? সব তো বিধাতার ইচ্ছাতেই হয়। কোনো মা কি তার সন্তানকে অবহেলা করতে পারে বলো? তুই ঠিকই বলেছিস মা, এটা আমি পরে বুঝতে পারছি। আর তোর সেই মাকে অনেক খুঁজেছি, কিন্তু তাকে আর পাইনি। মন খারাপ করো না বাবা, দেখবে একদিন মা ঠিক তোমার কাছে ফিরবে। এখন চোখের জল মুছে ফেলো দেখি। মা, তোমার সাথে আমিও মাটির হাঁড়ি কলসি বানাবো, তাহলে তুমি বেশি বেশি করে এসব বিক্রি করবে। একা একা কটাই বা হাঁড়ি কলসি বোঝাই করবে তুমি? পাগলি মেয়ে আমার, আজ আমার মেয়েটা বেঁচে থাকলে তোর মতোই বড় হতো। যাই হোক, তুই কি পারবি? হ্যাঁ পারবো মা, তোমায় দেখে তো কিছুটা শিখেছি, দেখবো আর বানাবো। বাহ, খুব সুন্দর হয়েছে তো মা। তাহলে মাঝে মাঝে আমাকেও একটু বানিয়ে দিস হাঁড়ি পাতিল। এমন শান্তি কি দুই রানী বেঁচে থাকলে পেতাম? উফ, ভালো করে মাথাটা টেপ দেখি।
এ কি তোরা থামলি কেন? মার বুঝি কম হয়ে গিয়েছে? দিচ্ছি তো ছোট রানী। কতবার বলেছি আমাকে রানীমা বলবি? এখন এই রাজ্যের রানী শুধু আমি। একমাত্র রানী না সাই, একদিন ঠিক দুই রানী ফিরবেন আর তোকে শাস্তি দেবে। এই সব সম্পত্তির মালিক হব আমি, শুধু সময়ের অপেক্ষা। দেখতে দেখতে 15 বছর কেটে যায়। ছোট্ট রাজকুমারী ধীরে ধীরে অনেক বড় হয়। সে দেখতে ছিল ভীষণ সুন্দরী ও মায়াবী। রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসতো। রাজা ও ছোট রানীরও চেহারাতে বয়সের ছাপ পড়েছে এখন। বাবা, তোমার বয়স হয়েছে, বিছানা থেকে উঠতে পারো না, তোমাকে একা রেখে যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছুই যে করার নেই। পেটের খাবার আর তোমার ওষুধের জন্য আমাকে যে জঙ্গলে কাঠ কাটতে যেতেই হবে। তুই আমার নিজের মেয়ে না হয়ে যা করিস, বিধাতা তোকে অনেক দিন বাঁচিয়ে রাখুক মা। সবকিছু তোমার হাতের কাছে রেখে দিয়েছি, কিছু প্রয়োজন হলে নিয়ে নিও। আমি আসি, কাঠ কেটে আবার বাজারে বিক্রি করতে হবে যে। তুমি খুব ব্যথা পেয়েছো না দিদি? আসলে আমি দেখতে পাইনি জ্বালানির কাঠ কুড়োতে গিয়ে। না না, ব্যথা পাইনি বোন। তুমি কে? তোমাকে এই গ্রামে তো কোনোদিন দেখিনি। আমি পাশের গ্রামে এক বৃদ্ধা মায়ের সাথে থাকি, আমাদের ঘরে রান্না করার কাঠ জোগাড় করতে এসেছি। তোমাকে আমার খুব চেনা মনে হচ্ছে, কিন্তু আমাদের পূর্বে দেখা হয়েছে কিনা মনে পড়ছে না। এই কাঠগুলো তুমি রাখো বোন। আজকে থেকে তুমি আমার দিদি, চলো আমার সাথে, আমাদের বাসায় একবেলা খাবে, না বলতে পারবে না। কিন্তু বাড়িতে যে আমার বৃদ্ধ বাবা আছেন। বেশি সময় তোমাকে আটকে রাখবো না দিদি, চলো। এত করে যখন বলছো, তখন চলো ঘুরে আসি তোমার বাড়ি থেকে। তুমি এসেছো মা, বেশ ভালো কাজ করেছো। অনেক দিন পর আমার বাড়িতে অতিথি এসেছে। আপনি খুব ভালো মা। তুমি আমাকে মা বললে, আজ থেকে আমার দুই মেয়ে। যাই হোক, আমি রান্না করে রেখেছি, চলো তিনজন আজ একসাথে খাবো। মা, আমার খাওয়া শেষ, বাড়িতে বাবা একা আছেন। বোন, তুমি মাকে নিয়ে কাল আমার বাড়িতে যাবে, না করো না, আমি আজ আসি। ঠিক আছে দিদি, মাকে নিয়ে কাল তোমার বাড়িতে আসবো। তোমাকে যে বড্ড আপন মনে হয়। আমারও বোন তোমাকে খুব আপন লাগছে। যাই হোক, গেলাম তবে। কি রে মা, আজ এত দেরি হলো যে? তোর কাছে তো কাঠও দেখছি না, একবারে কি বিক্রি করে এসেছিস? না বাবা, জানো আজকে এক অনেক ভালো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। যারা তোকে এত আপ্যায়ন করলো, তোর উচিত তাদের আপ্যায়ন করা। তুইও নিমন্ত্রণ করিস তাদের। বাবা, নিমন্ত্রণ করেছি, কাল আসবে তারা। আমি সকালে বাজারে গিয়ে মাংস আর কিছু ফল কিনে আনবো। তোমারও তো ওষুধ কিনতে হবে। বাবা, আমি বাজার করে এনেছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। আমি ভালো থাকলে তোকে সাহায্য করতে পারতাম, একা কয়দিকে সামলাবি বল? চিন্তা করো না বাবা, আমি ঠিক সব কাজ করতে পারবো। দিদি, আমরা চলে এসেছি। তোমার বাবা কোথায়? বোন, ওই তো বাবা বারান্দায় শুয়ে আছে। এ কি বাবা মা, তোমরা এমন করে কাঁদছো কেন? দিদি ঠিক বলেছে। মা, কি ব্যাপার, তোমরা কাঁদছো কেন? আমি বলছি মা, তুই আমার স্ত্রীর কথা জিজ্ঞাসা করছিলি না? উনি হলেন আমার হারিয়ে যাওয়া স্ত্রী। গিন্নি, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার তোমার সাথে করা অন্যায় শাস্তি যে আমি পাচ্ছি। এমন কথা বলো না তুমি, নিজের কি হাল করেছো তুমি? আমার অনেক বড় ভুল হয়ে গেছিল,
আমার সন্তানের মৃত্যুর জন্য আমি তোমায় দায়ী করেছিলাম। আসলে জন্ম মৃত্যু সবই বিধাতার হাতে, সেটা ভুলে গিয়েছিলাম আমি। তুমি তুমি আমাকে ছেড়ে যেও না। না না, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আমরা। আজ খুব আনন্দ হচ্ছে আমার। মা, বাবা, তুমি, আমি সবাই একসাথে থাকবো। ঠিকই বলেছিস মা, আজ থেকে তোরা দুই মেয়ে আমার বুকে আয় দেখি। এরপর তারা চারজন মিলেমিশে থাকতে শুরু করে। কেটে যায় আরো 2 বছর। বুড়ো বুড়ি দুজনেরই মৃত্যুবরণ করেন। এখন বড় রানী ও মেজ রানী একাই থাকেন তাদের বাড়িতে। আগের দিনগুলোই ভালো ছিল দিদি। মা বাবা বেঁচে ছিল, কতই না আনন্দ হতো। ঠিকই বলেছিস বোন, বিধাতা বাবা মাকে এমন না নিয়ে গেলেও পারতেন। বাদ দে, চল তোকে খাইয়ে দেই আমি। আমি মনে হয় আর বাঁচবো না। আমি মরার আগে ছোট রানী সব কুকীর্তি সম্পর্কে জানাতে চাই রাজকুমারী চন্দ্রাবতীকে। দয়া করে তাকে একটু খবর দেবে? তোমার ভয় নেই? এত বড় সত্যি না বললে আমি যে মরেও শান্তি পাবো না। তুই দাঁড়া, আমি রাজকন্যাকে ডেকে আনছি। রাজকন্যা, আমাদের এক দাসী মৃতপ্রায়, সে আপনাকে কিছু কথা বলতে চান। কি বলছো তুমি দাসী? ঠিক আছে, চলো দেখি কি বলতে চান তিনি। রাজকন্যা, এসেছেন আপনি? আমি আপনাকে কিছু কথা বলতে চাই, শুনুন তবে। আপনি তো শুনেছেন আপনার 3 মা, যাদের 3 জনের রক্ত আপনার শরীরে। হ্যাঁ জানি, আমি জানি আমার 2 মা আমার জন্মের সময় মারা গেছেন। তারা মারা যাননি রাজকন্যা, আপনার 2 মা এখনো বেঁচে আছেন। আমি আর বাঁচব না, আপনাকে সব বলে মরেও শান্তি পাবো। ছি, আমার মা এতটা খারাপ, এতটা নীচ। আমার মায়ের কথা মনে পড়লেই তো ঘৃণা হচ্ছে। ছি। রাজকন্যা, আমরা তাহলে এই দাসীর দাফনের ব্যবস্থা করতেছি। আপনি আপনার কক্ষে যান। ঠিক আছে দাসী, আমি আমার বাকি 2 মাকে খুঁজে বের করব, যারা বিনা দোষে শাস্তি ভোগ করেছে। জানি না কোথায় আছেন আমার 2 মা। আমাকে বাবার কাছে যেতে হবে। বাবা, আমি কিছুদিনের জন্য জঙ্গলে গিয়ে শিকার শিখতে চাই। না মা, অনেক কষ্ট সহ্য করার পর তোকে পেয়েছি। তোকে জঙ্গলে যেতে হবে না। তোর বাবা ঠিক কথা বলছে না। আমি আর বাবা কথা বলছি, এর ভেতর তোমার কথা না বললেও চলবে। এমন করে কথা বলছিস কেন মা? তোর কি শরীর খারাপ? আমি ঠিক আছি। শোনো বাবা, আমাকে জঙ্গলে যেতে না দিলে আজ থেকে আমি না খেয়ে থাকবো, বলে দিলাম। ঠিক আছে, তবে তুমি একা নয়, সাথে একজন দাসী ও 2 জন সিপাহীকে নিতে হবে। ঠিক আছে বাবা, আমি রাজি। এই তোমরা চলো। বাবা, আমার শখের ঘোড়াটা আজ নেব না, আজ আমি অন্য ঘোড়া নিয়ে যাব। রাজকন্যার হঠাৎ এত পরিবর্তন। ঠিক আছে, যাও, তুমি সাবধানে যেও মা। আজ ভীষণ গরম পড়ছে, আমি স্নান করতে চাই। রাজকন্যা, আশেপাশে তো তেমন কোনো জলাশয় দেখছি না, সবই তো জঙ্গল। ওই তো একটা ঝর্ণা, শোনো, আমি ওই ঝর্ণায় স্নান করব। তোমরা সবাই আরো দূরে সরে যাও। ঠিক আছে রাজকন্যা, আমরা দূরে যাচ্ছি এবং অন্য দিকে ফিরে থাকছি। এই সুযোগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, আমার 2 মাকে খোঁজার জন্য। এ কি, কোথায় গেল? ঝর্ণার জলে ভেসে গেল না তো? মহারাজকে গিয়ে কি বলবো? রাজকন্যাকে না পেলে যে রাজ দরবারে যেতে পারবো না, তাহলে মহারাজ গর্দান নেবেন। চলেন আমরা
চারদিক ভালোভাবে খুঁজে দেখি। আমাকে মহারাজের থেকে যে কোনো কৌশলে এই রাজ্যের সবকিছু আমার নামে করতে হবে। এই 17 বছর তো মহারাজকে কোনোভাবে রাজি করাতে পারলাম না। কি হয়েছে রানী? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? রাজকন্যার জন্য নাকি? না মহারাজ, আসলে আপনাকে যে বলেছিলাম এই রাজ্যটা আমার নামে করে দিতে, যদি আপনার কখনো কিছু হয় তখন যদি রাজ্যবাসী আমাকে মহারানী হিসেবে অস্বীকার করে। শোনো রানী, তোমাকে আগেও অনেকবার বলেছি আমার কাছে আমার প্রজারা সব, তারা যা চাইবে তাই হবে। তাছাড়া আমার কেন জানি না মনে হয় আমার 2 রানী এখনো বেঁচে আছেন, তাই তাদের সাথে এত বড় অন্যায় আমি হতে দেব না। আমি গেলাম। না, আমাকে মহাজাদুকরের কাছে যেতে হবেই। তোর ইচ্ছা আমি পূরণ করছি রানী। এই নে, এই ওষুধটা নিয়ে যা। এটা রাজাকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবি প্রতিদিন। দেখবি ধীরে ধীরে মহারাজের শরীর ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছে। এই ওষুধের প্রভাবে মহারাজ ভবিষ্যতে পাগল হয়ে যাবে। তখন সমস্ত সম্পদের ভাগ তুই পেয়ে যাবি। ধন্যবাদ জাদুকর, আমি জানতাম আপনি আমাকে ফিরাবেন না। তুই আমাকে বাঁচিয়েছিলি একদিন, তাই তোকে কি আমি ফেরাতে পারি? এখন তুই বাড়ি ফিরে যা। মহারাজ বুঝি চিন্তা করছেন, আছে মেয়ে আমাদের অনেক বড় হয়েছে, ওর কিছুই হবে না। তাছাড়া সিপাই দাসী ওরা তো আছেই। এই নিন, জুসটা খেয়ে নিন, মনটা হালকা লাগবে। ধন্যবাদ রানী। আমার ইচ্ছে এবার পূরণ হবে। তুমি রাজ্য আমাকে দিতে বাধ্য হবে। আমার শরীরটা এমন লাগছে কেন? আমার মাথার ভেতরে কেমন হচ্ছে। আমি আমি কোথায়? কে আমি? কি হয়েছে মহারাজ? হঠাৎ এমন করছেন কেন? রাজবৈদ্যকে খবর দিব। কে তুমি? রাজবৈদ্যকে? কেন আসবেন তিনি? আমি কে? মহারাজ এমন পাগলামি করছেন কেন? প্রহরী, রাজবৈদ্যকে ডেকে আনো। জি মন্ত্রী মশাই, আমরা যাচ্ছি। প্রহরীরা রাজবৈদ্যকে ডেকে আনে, কিন্তু রাজবৈদ্য রাজাকে সুস্থ করতে পারে না। যত সময় যায় রাজা বিক্রম তত পাগলামি শুরু করেন। অন্যদিকে রাজকন্যা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়। খুব জল তৃষ্ণা পেয়েছে। আশেপাশে তেমন বাড়ি দেখতে পাচ্ছি না। দূরে একটা কুটির দেখা যাচ্ছে, ওখানে গিয়ে জল চাই একটু। খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দিবেন? হ্যাঁ মা, কেন দিব না। আচ্ছা, এ মেয়েকে আমার এমন আপন লাগছে কেন? ও কি আমার মেয়ে? আমার কি কখনো কোনো সন্তান ছিল? কে তুমি মা? তোমাকে দেখে এমন আপন লাগছে কেন? মনে হচ্ছে কত চেনা। আগে কি তোমার সাথে দেখা হয়েছিল? এ কি, আপনাদের দুজনের চোখেই দেখি জল। আরে, আমাদের চোখে সত্যিই তো জল, কিন্তু এই চোখে জল এসে যাচ্ছিল কারণটা তো আমরা জানি না। তোমাকে খুব আপন লাগছে মা, এটাই জানি। দিদি ঠিক বলছে। আপনাদের 2 বোনকেও আমার ভীষণ আপন লাগছিল, কিন্তু কেন এরকমটা হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি না। আচ্ছা, সব বাদ দাও। তুমি কি এই জঙ্গলে কেন এসেছো? আসলে আমি আমার হারানো 2 মাকে খুঁজতে এসেছি। এক সাধুর দেওয়া আশীর্বাদে আমি আমার 3 মায়ের রক্ত নিয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি সে ছিল অহংকারী আর লোভী। আমার বড় 2 মাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু 2 জন দাসী তাদের বাঁচিয়েছে। তাদের খুঁজতেই এসেছি জঙ্গলে। আপনারা কি আপন 2 বোন? না না, আমরা 2 বোন না। অনেক বছর আগে আমাদের বাবা মা আমাদের নদীতে ভাসমান অবস্থাতে পেয়েছিল। কি জানি কি পরিচয় আমাদের, মনে পড়ে না কখনো। যদি মনে করতে যাই তাহলে মাথা ব্যথা করে খুব। কিন্তু আপনাদের বাবা মাকে তো দেখছি না। ওনারাও মারা গেছেন কিছুদিন আগে দুজনেই। এখন আমরা এখানেই থাকি, এক ছোট্ট কুটিরে।
কেন জানি দাসীর কথার সাথে মিলে যাচ্ছে। তার মানে এরা দুজনেই আমার দুই মা। দেখি তো এদের মাথার মাঝে কোনো মারের চিহ্ন আছে নাকি। আমার কি ভাগ্য, বিধাতা আমার দুই মাকে একসাথে খুঁজে দিলেন। তোমরা দুজন আমার হারিয়ে যাওয়া দুই মা। কারণ সেই দাসী মরে যাওয়ার আগে বলে গিয়েছিল দুইজন রানীর মাথায় কাটা দাগ আছে, যেটা তোমাদের মাথায় আছে। না না, এসব তুমি ভুল ভাবছো মা। আমি গরিব পরিবারের মেয়ে, রানী হই কেমন করে? তুমি ছোট্ট মা, তোমার মাথার সমস্যা নেই তো? চলো আমার সাথে সেই সাধুর কাছে, আমি প্রমাণ করে দেব তোমরাই আমার সেই হারানো মা। রাজকন্যা তার বড় রানী ও মেজ রানীকে নিয়ে সেই সাধুর কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। আপনার দ্বারাই সবকিছুর সূচনা হয়েছে, এবার আপনি সবকিছুর সমাধান করুন সাধু বাবা। ঠিক আছে মা, আমি সমাধান করে দিচ্ছি সবকিছুর। তোরা তোদের অতীতের ঘটনা দেখতে পাবি, চোখ বন্ধ করে থাক। আমার সোনা মা, কত বড় হয়ে গেছিস, কোনোদিনও যে তোকে এমন করে ভালোবাসতে পারি নাই। আমাদের ছেড়ে আর কখনো যাস না মা। তোমরা শান্ত হও। রাজকন্যা, তোমার দুই মাকে নিয়ে তাড়াতাড়ি রাজ্যে ফিরে যাও এবং তোমার পিতাকে রক্ষা করো। কি হয়েছে সাধু বাবা? আমার বাবার কি হয়েছে? ছোট রানী মহারাজকে জাদুঘরের দেওয়া এক ভয়ানক ওষুধ খাওয়াতে খাওয়াতে প্রায় পাগল করে দিয়েছেন। তাড়াতাড়ি রাজ্যে ফিরে যাও। কি বলছেন সাধু বাবা এসব? আমরা তাহলে আসছি সাধু বাবা, আশীর্বাদ করবেন। রাজকন্যা চল মা, তাড়াতাড়ি, তোর বাবাকে বাঁচাতে হবে যে। মহারাজ, আপনার রাজ্য আমাকে লিখে দিন। হ্যাঁ হ্যাঁ, দেব দেব, আমার রাজ্য তোমাকে সব লিখে দেব বউ। আমি তোমাকে সমস্ত রাজ্য লিখে দেব। ব্যবস্থা। এটাই তো চেয়েছি এতদিন। মহারাজ যখনই আমাকে সবকিছু লিখে দেবে, তখনই মহারাজকে মৃত্যুদণ্ড আমি দেব। এই রাজ্যের মহারানী আমি হব, এই রাজ্য আমার দখলে। মন্ত্রী, দলিলটা দাও দেখি। দিচ্ছি রানীমা। মহারাজ ছোট রানীকে যখন সমস্ত সম্পত্তি লিখে দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দুই রানী এবং রাজকুমারী সেখানে এসে হাজির হয়। এ কি, তোমরা দুজন, তোমরা বেঁচে আছো? কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের দুই রানীকে দেখে একেবারে আকাশ থেকে পড়েছিস মনে হচ্ছে ছোট। কে রানী? এই রাজ্যের রানী একমাত্র আমি। মহারাজ আমাকে দলিলে সব লিখে দিয়ে গেছেন। মহারাজ, এই দলিলে একটু সই করুন তো। না বাবা, কোনো কাগজে সই করবেন না। কিনা তুই আমার মেয়ে হয়ে রানীদের দলে গেলি? আমি তোমার একার মেয়ে নই, আমি ওদেরও মেয়ে। সমান প্রসব বেদনা অনুভব করেছে আমার বড় দুই মা। তুমি কেমন বেঈমান, তোমাকে আমি ঘৃণা করি মা। মহারাজ আমার বসে, তোদের কথা আজ মহারাজ শুনবে না চন্দ্রাবতী। আজ থেকে তোকেও আমার সন্তান বলে পরিচয় দেব না। বাবা তোমার বসে থাকবে না, আর তোমার মতো লোভী মাও আমার লাগবে না। কি হয়েছিল আমার বড় রানী, মেজ রানী, রাজকন্যা, তোমরা সবাই এখানে? মহারাজ স্বাভাবিক হয়ে গেছেন। এবার কি হবে আমার? আমার মহারানী হওয়া হবে না। সব পরিকল্পনা ভেঙে গেল আমার। বাবা, আমি বড় মা আর মেজো মাকে খুঁজে বের করেছি। আমি তোমাকে সব বলছি। মা খুব অন্যায় করেছে বড় মা আর মেজো মায়ের সাথে। এত বড় সাহস ছোট রানী তোমার! আজ থেকে তোমার জায়গা রাজমহলে নয়, তোমার জায়গা অন্ধকার কারাগারে। প্রহরী, এই ছোট রানীকে কারাগারে নিক্ষেপ করো। জি মহারাজ, যাচ্ছি। চলুন ছোট রানী, না হলে বাকিদের মতো জোর করে নিয়ে যাব কারাগারে। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে মহারাজ। ভুল? ভুল নয়, বরং পাপ করেছো।
একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এতদিনে একটা কাজের কাজ করেছেন মহারাজ। প্রহরীরা ছোট রানীকে অন্ধকার কারাগারে রেখে আসে। এরপর মহারাজ বিক্রম তার বড় দুই রানী এবং রাজকুমারীকে নিয়ে সুখে শান্তিতে সংসার শুরু করে। প্রজারাও তাদের হারানো রানীকে খুঁজে পেয়ে খুব খুশি হয়।